এক ভুতুড়ে ঘরে দুইটি ভূত বন্দি করা ছিল। তাদেরকে এক দুষ্টু তান্ত্রিক বন্দি করে রেখেছিল। তারা এক দুর্ঘটনায় মারা যায় এবং ভূত হয়ে এখানে বন্দি হয়ে যায়। মা, আমরা মুক্তি পাবো কবে? কতদিন ধরে এই ঘরের ভিতরে বন্দি হয়ে আছি। ওই দুষ্টু তান্ত্রিক কি আমাদের আর কোনোদিন ছাড়বে না? আমার তো আর এই বন্দি হয়ে থাকতে ভালো লাগছে না। তুমি কিছু একটা করো। আমি যদি কিছু করতে পারতাম এতদিন তো করেই দিতাম। আমারও আর এরকম জীবন কাটাতে ভালো লাগছে না। কবে যে সেই দিন আসবে, সেদিন আমরা মুক্তি পাবো, কিন্তু আমাদের মুক্তি করবে কে? মা, আমরা তান্ত্রিকের কি ক্ষতি করেছিলাম যে ও আমাদেরকে ধরে রেখেছে? আমাদের ধরে রেখে ওরই বা লাভ কি? ও আমাদের কি আর মুক্তি দেবে না? আমাদের শক্তিকে কাজে লাগিয়ে ও অনেক শক্তিশালী হতে পারবে, তাই ও আমাদেরকে এখানে বন্দি করে রেখেছে। আমরা মনে হয় আর কোনোদিন বাইরে আলো দেখতে পারবো না রে। অনেকদিন ধরে বন্দি থাকার কারণে মেয়েটি পুরো আশায় ছেড়ে দেয় এবং ঘরের এক কোণে গিয়ে চুপ করে বসে থাকে। অন্যদিকে মা মেয়ের এরকম বসে থাকা দেখে অন্য ঘরে চলে যায়। তারা এরকম বন্দি জীবনে অভ্যস্ত হয়ে গেছে এবং এভাবেই তাদের দিন কেটে যায়। একদিন রাতে এক পথিক হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে হারিয়ে যায়। সে গভীর জঙ্গলের মাঝে হঠাৎই থেমে পড়ে। কি যে করি, কোথায় যাব এখন? আজকে নতুন জায়গায় এসেছি বলে এরকম বিপদে পড়লাম, না হলে তো এরকম হওয়ার কথা নাই। যাই একটু সামনের দিকে গিয়ে দেখি। এই বলে পথিক জঙ্গলের থেকে বেরিয়ে অন্য একটি জায়গায় যেতে চায়। হাঁটতে হাঁটতে পথিক চলে আসে সেই বন্দি থাকা মা ও মেয়ের ভূতের বাড়িতে। কি, এখানে দেখছি একটা বাড়ি। ভালোই হলো, আজকের রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাবে। এখন বাড়ির লোককে শুধু রাজি করাতে হবে, তাহলেই হয়ে যাবে। আর বাড়ির ভিতর যদি কেউ না থাকে তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে। যাই দেখি। মা, কেউ যেন মনে হয় আসছে। বাইরে থেকে শব্দ হচ্ছে। তান্ত্রিকের তো এখন আসার কথা না। তান্ত্রিক যদি এখন না আসে, যদি অন্যজন আসে, তাহলে আমাদের খুব ভালো হবে। আমরা তাহলে মুক্তি পেতে পারবো। চল আমরা এখন অদৃশ্য হয়ে যাই। কিছুক্ষণ পর লোকটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে ঢুকে সে এদিকে ওদিকে দেখতে থাকে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। ভূতেরা অদৃশ্য হওয়ার কারণে লোকটি তাদেরকে দেখতে পায় না। কাউকে না দেখতে পেয়ে সে বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে, কেউই বাড়িতে নাই। আজকের রাতটা এখানেই কাটিয়ে দিই। খুব ক্লান্ত লাগছে, এখন একটু ঘুমাবো। এই বলে লোকটি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। আর ঠিক তখনই পাশের থেকে মেয়ে ভূতটি বলে উঠল, মা, ওই লোকটি তো ঘুমিয়ে পড়লো। এখন কি করবা? ওই লোকটিকে ঘুমাতে দেওয়া যাবে না। ওর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। দাঁড়া, ওকে এখনই ডেকে তুলছি। এই যে শুনুন, আমাদের একটু সাহায্য লাগবে। আপনি একটু উঠুন, দয়া করে। দয়া করে আমাদের একটু সাহায্য করুন। উঠুন উঠুন। হ্যাঁ, কে কে ডাকছো আমায়? ওরে বাবা, ভূত! ওরে বাবা, ডাইনি! ভয় পাবেন না, আমরা আপনাকে কোনো ক্ষতি করব না। আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। এক দুর্ঘটনায় আমরা মারা যাই, তারপর থেকে আমরা আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করব? আমি সামান্য মানুষ হয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো না। আমাকে ছেড়ে দাও। আগে আমার কথাটা তো শুনুন। এক দুষ্টু তান্ত্রিক আমাদেরকে বন্দি করে রেখেছে। এই ঘর থেকে বেরোতে হলে আপনার সাহায্য লাগবে। একটু সাহায্য করতে হবে আপনাকে। আচ্ছা, এত করে যখন বলছেন তখন আমি সাহায্য করতে রাজি আছি, কিন্তু তার বদলে আমাকে এক রাত থাকতে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমরা মুক্তি পাওয়ার পরে এই বাড়িতে আপনি যত ইচ্ছা তত থাকতে পারবেন। এখন আমরা আপনার শরীরে প্রবেশ করব।
ঠিক আছে, আমাকে যখন তোমরা এই বাড়িতে থাকতে দিচ্ছ তখন আমি আমার শরীর তোমাদেরকে দিচ্ছি। এখন প্রবেশ করতে পারো। লোকটা আত্মাদেরকে তার শরীরের ভিতর ঢুকতে দেওয়ার অনুমতি দিল, আর তাই আত্মাগুলো তার শরীরের ভিতর ঢুকে পড়ল এবং লোকটি পাগলের মতো করতে শুরু করলো। আত্মাগুলো লোকটির শরীরের ভিতর ঢুকে যাওয়ার পরে লোকটি সেখান থেকে বেরিয়ে গেল। মূলত এই ঘরটির থেকে বের হতে পারলেই আত্মাগুলো মুক্তি হয়ে যাবে, আর তাই লোকটি বাইরে যেতে লাগলো। বাইরে যেতে না যেতেই লোকটির শরীরের ভিতর থেকে আত্মাগুলো বেরিয়ে আসলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মুক্ত করার জন্য। আপনি এখন যত ইচ্ছা তত এই বাড়িতে থাকতে পারবেন। আমরা এখন মুক্ত, আমরা চলে গেলাম। অনেকদিন পর মুক্তি পাওয়ায় তারা অনেক খুশি হলো এবং উড়ে চলে গেল। তারপরে বন্ধুরা, ছেলেটির সাথে যা হলো তা এর পরের পার্টে দেখানো হবে। আপনারা যদি পরের পার্টটি দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এটা হলো আজকের চুয়াডাঙ্গা। প্রতি বছর বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা যায়। এই চুয়াডাঙ্গা জেলার ভিতরেই অন্তর্গত একটি গ্রামের নাম হলো বন্ডবিল। বন্ডবিল গ্রামটি ছিল সবুজ শ্যামল ফসলে ভরা সুন্দর একটি গ্রাম। গ্রামটিতে প্রতি বছরই ফসল ভালো হতো। ওই গ্রামেই মাধব নামে এক কৃষক বাস করত। একদিন মাধব তার বন্ধু রতনের সাথে বসে আলোচনা করছিল। বন্ধু রতন, সবার ধানই তো এবছর মোটামুটি ভালোই হলো, কিন্তু আমার ধানের যে কি হলো, এত যত্ন করার পরেও ধানগুলো ভালো করতে পারলাম না। তোমার ধান তাহলে এবছরও ভালো হলো না? এবার তুমি ঋণ শোধ করবানি কি করে? বৈজ্ঞানিক ডেকে একবার জমিটা পরীক্ষা করিয়ে দেখো। আমার মনে হয় জমিতেই কোনো সমস্যা আছে। বৈজ্ঞানিক দিয়ে পরীক্ষা করাতে গেলে তো আবার অনেক টাকা লাগবে। আমি তো এদিকে নিঃস্ব হয়ে পড়ে আছি। এবছর যদি ধান ভালো হতো তাও একটা আশা ছিল। আবার এদিকে বাড়িতে অনেক দিন ধরে বাজার করা হয়নি, ছেলে মেয়ে না খেয়ে রয়েছে। টেনশন করো না, এবছর ভালো করে ধান চাষ করো, দেখো ফসলের কি হয়। যদি ফসল ভালো না হয় তাহলে আমি তোমাকে ধান দেব। এখন চল তাহলে জমিটাকে একবার দেখে আসি গা। মাধব, জমিতে ভালোই তো ধান হয়েছে, শুধু একটু জমিতে নিড়ানি দিলেই ধানগুলো আবার সতেজ হয়ে যাবে। হ্যাঁ, তাই ভাবছি, এখন জমিতে নিড়ানি দেব। তুই এখন না হয় চলে যা, আমি এখন একটু কাজ করব। এত রোদের ভিতর তোকে এখানে থাকতে হবে না। তুই পাগল নাকি? এত রোদের ভিতর কাজ করলে তুই বাঁচবি? এখন তোকে কাজ করতে হবে না, চল আমার সাথে। রতনের সাথে মাধবও চলে যায়, কিন্তু মাধবের মনে একটা চিন্তাই ঘোরাফেরা করে। সে কি করে তাদের ছেলে মেয়েকে বাজার করে খাওয়াবে। এমনকি তার কাছে এক কাপ চা খাওয়ার মতো টাকাও ছিল না। হাঁটতে হাঁটতে তারা বাড়ির সামনে চলে আসে। মাধব, তাহলে আজকে চলে গেলাম, একটু পরে বিকাল হলে আবার কাজ করতে আসতে হবে। রতন সেখান থেকে তার বাড়িতে চলে যায়, কিন্তু মাধব সেখানেই দাঁড়িয়ে থাকে। সে ভাবে জমিতে আরেকবার যাবে এবং বাকি কাজগুলো সেরে আসবে। এদিকে রতন বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রতন বিছানার পরে ধপ করে বসে পড়ে এবং গিন্নিকে বলে, ওহ বাবা, কি গরম, একটু জল দাও তো গিন্নি। এত গরমে কাজ করলে মানুষ স্টক করবে। যাও তাড়াতাড়ি জল নিয়ে আসো। তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। রতন প্রতি বছরেই ধান চাষে সফল হতো, তাই তার বাড়িতে সেরকম অভাব ছিল না। কিছুক্ষণ পরে তার গিন্নি তার জন্য শরবত বানিয়ে আনে। নাও ধরো, এইটুকু শরবত ছিল। শরবত খাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মাধব ভর দুপুরের সময় মাঠে যায় কাজ করার জন্য। মাধব যত দ্রুত সম্ভব কাজগুলো সেরে ফেলতে চায়, কারণ তার বাড়িতে রয়েছে তার গিন্নি সহ 2 ছেলে মেয়ে। তারা অনেকক্ষণ ধরে না খেয়েছিল। এদিকে মাধব প্রচণ্ড রোদের ভিতর কাজ করার ফলে হিট স্ট্রোক করে এবং ওই ধানের ভুঁইয়ের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তাকে দ্রুত ট্রিটমেন্ট না করার কারণে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পরে গ্রামের একটি লোক এসে দেখে মাধব ধানের ভিতর শুয়ে রয়েছে। লোকটি ভাবে মাধব ঘুমিয়ে পড়েছে, তাই সে মাধবকে জোরে জোরে ডাকতে থাকে। মাধব, ওই মাধব, কি রে, জমির উপরে শুয়ে পড়েছিস? ওঠ। জোরে জোরে ডাকার পরেও মাধব সাড়া দেয় না। সেই জন্য লোকটি মাধবের কাছে যায় এবং গিয়ে দেখে মাধব মারা গেছে। মা, বাবা তো এখন
আমার খুবই খিদে লেগেছে। একটু সবুর কর, এখনই চলে আসবে। আজকে তোদের বাবা তোদের জন্য বাজার করে নিয়ে আসবে, মাছ মাংস সবই নিয়ে আসবে। তোদের বাবা আর আসবে না রে, সর্বনাশ হয়ে গেছে। জমিতে কাজ করতে করতে তোদের বাবা হিট স্ট্রোক করেছে এবং মরে সেখানেই পড়ে আছে। এ কথা শুনে বাড়ির সকলে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে মাধবের লাশটিকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মাধব প্রচন্ড গরিব হওয়ায় তার লাশ দাফন করার মতো সামর্থ্য তাদের পরিবারের ছিল না, তাই গ্রামবাসীরা তাকে এইভাবেই ফেলে রেখে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর যমদূত থেকে যমরাজ আসে মাধবের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। মহারাজ, এর আত্মা তো শান্তি পায়নি, তাই এর আত্মাকে আমরা নিয়ে যেতে পারবো না। এ অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবে। তাহলে চলো গুপ্তচর, এখানে থেকে আমাদের আর কোনো কাজ নেই। কিছুক্ষণ পর মাধবের আত্মা মাধবের শরীর থেকে বের হয়ে যায় এবং আত্মা হয়ে সে উঠতে থাকে। উঠতে উঠতে সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাকে বিভিন্ন কবরস্থানে দেখা যায়। সে কোনো মানুষের ক্ষতি করে না, সে আত্মা হয়ে বরং সুখে দিন কাটাচ্ছে। মানুষ থাকা অবস্থায় তাকে যে কষ্ট করতে হতো এখন তা আর করতে হয় না। সেই জন্য সে তার আত্মার রূপ থেকে আর মুক্তি পেতে চায় না। সে আরামে কোমল চাঁদের উপর শুয়ে থাকে। তো বন্ধুরা, এতক্ষণ যে গল্পটি আপনারা শুনলেন সেটি একদম বাস্তব ঘটনা, শুধু ভূতের যে কাহিনীটা সেটা আমি আলাদাভাবে বানিয়েছি। গল্পটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।